হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সঞ্জিত লুসি কেমিস্ট্রি অনলাইন। অফিসিয়াল। আগের ক্লাসে আমরা পড়েছিলাম জৈব রসায়ন। জৈব রসায়নে আমরা পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়নকে 1800 দশকে মানুষেরা কি নামে চিনত। সেখান থেকে আমরা পড়ছিলাম প্রাণ শক্তির তত্ত্ব। প্রাণ শক্তির তত্ত্বটা মূলত কার উপর ভিত্তি করেছিল, যে উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ যাদের প্রাণ আছে ওখান থেকে যেসব জৈব পদার্থ আমরা পাই তাদেরকে আমরা বলছিলাম কি না প্রাণ শক্তি তত্ত্ব, যা পরবর্তীকালে চারজন সায়েন্টিস্ট ল্যাভেসিয়ের, ভোলার, কুলবে এবং বার্থেলোর, যারা প্রমাণ করেছিলেন যে জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগ মানেই যে উদ্ভিদ বা প্রাণী থেকেই সবকিছুই তৈরি হবে বা ওখান থেকেই যৌগগুলো পাওয়া যাবে, ওইটা ভুল প্রমাণিত করেছিলেন। চারজন সায়েন্টিস্ট মিলে ওনারা কি করেছিলেন, যে পরীক্ষাগারে অর্থাৎ কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকারের জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, জৈব পদার্থ বা জৈব যৌগ এবং অজৈব যৌগ ওনারা তৈরি করেছিলেন। যেমন আমরা পড়ছিলাম ভোলারের সংশ্লেষণ, যেখানে আমরা পড়ছিলাম অ্যামোনিয়াম সায়ানাইড তা থেকে কিভাবে ইউরিয়া তৈরি করা যায়, অ্যামোনিয়াম সায়ানাইড তা থেকে কিভাবে ইউরিয়া তৈরি করা যায়। কুলবে তৈরি করেছিলেন কার্বন, হাইড্রোজেন এবং বিভিন্ন অজৈব পদার্থের সংমিশ্রণে অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষাগারে তৈরি করেছিলেন। এরপর এরপর যিনি তৈরি করেছিলেন উনি হচ্ছে বার্থেলেট। বার্থেলেট তৈরি করেছিলেন মিথেন পরীক্ষাগারে, মিথেন তৈরি করেছিলেন। অর্থাৎ আরো অনেক কিছুই জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা গিয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে যে প্রাণ শক্তি ছাড়াই জৈব যৌগ প্রস্তুত করা যায়। অর্থাৎ যে জৈব যৌগ, যে পদার্থগুলি উদ্ভিদ বা প্রাণী দেহ থেকেই যে পাওয়া যাবে আর কোথাও তৈরি করা যাবে না, এইটা ভুল প্রমাণ করেছিলাম। সেখান থেকে আমরা বলছিলাম কি না বর্তমানে অধিকাংশই অধিকাংশই ম্যাক্সিমাম 95% জৈব যৌগ রাসায়নিক দ্বারা তৈরি করা যায় এবং দেখা গেছে যে জৈব পদার্থই কার্বন দ্বারা গঠিত। জৈব পদার্থ কি না কার্বন দ্বারা গঠিত এবং জৈব যৌগের অণুতে কার্বন পরমাণু অবশ্যই থাকবে এবং জৈব যৌগের অণুতে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। এই কারণে জৈব রসায়নকে বলা হয় কি না কার্বনের রসায়ন, কেমিস্ট্রি অফ কার্বন। এই জন্য জৈব রসায়নকে কি বলা হয় না কার্বনের রসায়ন। যেহেতু যেহেতু জৈব পদার্থের মূল মূল যৌগ ছিল কি না কার্বন, মূল মৌল কার্বন, এই জন্য বলা হয় কি না জৈব রসায়নকে কার্বনের রসায়ন বলা হয়। কি না জৈব রসায়নকে কার্বনের রসায়ন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, যে জৈব রসায়নকে জৈব জৈব রসায়নকে কার্বনের রসায়ন বলা হয়। রসায়নকে কার্বনের রসায়ন বলা হয়। কার্বনের রসায়ন কার্বনের রসায়ন বলা হয়। অর্থাৎ কি না যেহেতু জৈব যৌগের মূল উপাদান, যে ম্যাক্সিমাম জৈব যৌগ যা ছিল সবেতে কার্বন অবশ্যই আছে, সেই জন্য কি কার্বনের রসায়ন বলা হয় বা কেমিস্ট্রি অফ কার্বন বলা হয়। তাহলে জৈব যৌগের ডেফিনেশন বা সংজ্ঞা আমরা কি বলবো, যে জৈব যৌগের ডেফিনেশন বা সংজ্ঞাতে আমরা কি বলবো। জৈব যৌগের ডেফিনেশন বা সংজ্ঞা যদি বলা যায় তাহলে বলা হবে যে বিভিন্ন প্রকার অক্সাইড হতে পারে, বিভিন্ন প্রকার অক্সাইড, বিভিন্ন প্রকার অক্সাইড বিভিন্ন প্রকার অক্সাইড কার্বন সালফাইড, কার্বন ডাই সালফাইড হতে পারে, কার্বন ডাই সালফাইড বা কার্বনেট, কার্বনেট কার্বনেট বাইকার্বনেট, সায়ানাইড, আয়নযুক্ত অজৈব যৌগগুলি বাদে কারা কারা না অক্সাইড, কার্বনেট, কার্বন ডাই সালফাইড, সরি
কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড, কার্বনেট, বাইকার্বনেট, 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 সায়ানাইড, 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 আয়নযুক্ত হয়। এই অজৈব যৌগগুলি বাদে, যে অজৈব যৌগগুলি আমি লিখলাম, এই অজৈব যৌগগুলি বাদে, এই অজৈব যৌগগুলি বাদে কার্বনে অন্যান্য যেসব সমযোজী যৌগে, কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগে, কার্বনে অন্যান্য যেসব সমযোজী, সমযোজী আমরা জানি পড়ে এসেছি, সমযোজী অসমযোজী বন্ধন, সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার না কার্বনের, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন, কার্বনের ক্যাটিনেশন, ক্যাটিনেশন ধর্ম কি না আমরা কিছুক্ষণ পর পড়ব। কার্বনিক ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা, ও কি সমাবয়বতা, ও সমাবয়বতা, ও সমাবয়বতা, সমাবয়বতা ধর্ম দেখা যায় কার্বনের সেই সব যৌগগুলিকে কি বলা হয় না জৈব যৌগ, অর্থাৎ অক্সাইড, 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 কার্বনেট, কার্বন ডাইসালফাইড, বাইকার্বনেট, সায়ানাইড, এই সমস্ত জৈব অজৈব যৌগ বাদে, এই সমস্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনে অন্যান্য যেসব সমযোজী যৌগে, কার্বনে অন্যান্য যেসব সমযোজী যৌগে, সমযোজী যৌগে কি হয় না কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনিক ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা, কার্বনিক ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা দেখা যায় কার্বনের সেই সব যৌগকে কি বলা হয় না জৈব যৌগ, কার্বনের সেই সব, কার্বনের সেই সব যৌগকে কি বলা হয় জৈব যৌগ। তাহলে জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে আমরা যদি পার্থক্য করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা কি কি পাবো না দেখো, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে যদি আমরা ডিফারেন্স বা পার্থক্য খোঁজার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো না জৈব যৌগ, জৈব যৌগ যাকে বলা হয় অর্গানিক, যাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি, আর অজৈব যৌগ যাকে বলা হয় ইনঅর্গানিক। আমরা আগের ক্লাসে পড়েছি অজৈব, অজৈব যৌগ, অজৈব যৌগ, এদের মধ্যে যদি আমি পার্থক্য করার চেষ্টা করি তাহলে কি না জৈব যৌগের অণুতে, জৈব যৌগের অণুতে কার্বন অবশ্যই থাকবে, জৈব যৌগের অণুতে কি না কার্বন অবশ্যই থাকবে, কার্বনের সঙ্গে আর কে কে থাকতে পারে না বিভিন্ন প্রকারের অধাতু থাকতে পারে, যেমন কি যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সালফার, ফসফরাস, আর বিভিন্ন প্রকারের হ্যালোজেন অধাতু থাকতে পারে। এছাড়া ধাতুও থাকতে পারে, ধাতুও থাকতে পারে, ধাতুর মধ্যে কে থাকবে, ধাতুর মধ্যে কে কে থাকবে Mg, Zn, জিঙ্ক, কপার, Fe, এগুলো থাকতে পারে। যেমন তার মধ্যে একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে কি গ্লুকোজ, যেখানে আছে দেখো C6H12, C6H12O6, C6H12O6, তাহলে এইটা তো একটা জৈব যৌগ। এখানে কার্বন ছাড়া, এখানে কার্বন ছাড়া আর কি কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে কি এটা হচ্ছে জৈব যৌগ। অজৈব যৌগে আমরা কি কি বলতে পারি না অজৈব যৌগের অণুতে, অজৈব যৌগের অণুতে, অজৈব যৌগের অণুতে কার্বনের মতো কোনো নির্দিষ্ট মৌলের, কার্বনের মতো কোনো নির্দিষ্ট মৌলের উপস্থিতি উপস্থিতি আবশ্যক নয়,
উপস্থিতি কি না প্রেজেন্ট যে থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকতে পারে নাও থাকতে পারে। অজৈব যৌগগুলি সমস্ত মৌল দ্বারা গঠিত হতে পারে, সমস্ত মৌল দ্বারা গঠিত হবে। উদাহরণস্বরূপ আমি নিতে পারি যে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ বা সাধারণ লবণ আমরা যে বলি অসমল লবণ, NaCl সোডিয়াম ক্লোরাইড। এছাড়া কি এদের মধ্যে আর যদি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে চাই তাহলে কি না জৈব যৌগগুলি কি না সমযোজী বন্ধন সৃষ্টি করবে। জৈব যৌগগুলি কি হবে না সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে তৈরি হবে। সমযোজী 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 যৌগ তৈরি করবে। আর অজৈব যৌগে কি না অজৈব যৌগ হতে পারে তড়িযোজীও হতে পারে, সমযোজীও হতে পারে, এছাড়া অসমযোজী 3 প্রকারের হতে পারে। তড়িযোজীও হতে পারে, তড়িযোজী যৌগ তৈরি হতে পারে, তড়িযোজীও হতে পারে, সমযোজীও হতে পারে, সমযোজীও হতে পারে এবং কি অসমযোজীও হতে পারে, অসমযোজীও হতে পারে, অসমযোজীও হতে পারে, অসমযোজীও হতে পারে। এছাড়া আরো অনেক পার্থক্য আছে, যেমন কি না জৈব যৌগগুলি কি হয় না ধার্য হয়, ধার্য হয়। জৈব যৌগগুলি কি হয় ধার্য হয়, অজৈব যৌগগুলি কি বেশিরভাগ অধার্য হয়। জৈব যৌগগুলি কি হয় সাধারণত জৈব দ্রাবক হিসেবে থাকতে পারে, যেমন কি না ক্লোরোফর্ম, বেনজিন। ব্যতিক্রম আছে যেমন চিনি, গ্লুকোজ, ইথানল, জলের দ্রবণ। অধিকাংশ জৈব যৌগ এবং দ্রবণে এদের তড়িৎ কুপরিবাহী বা অপরিবাহী বলা হয়। অপরিবাহী জৈব যৌগগুলি সাধারণত কি হয় না অপরিবাহী, অপরিবাহী, অপরিবাহী। অজৈব যৌগগুলি কি হয় না তড়িতের পরিবাহী, তড়িতের পরিবাহী। অজৈব যৌগগুলি কি হয় তড়িতের পরিবাহী, তড়িতের পরিবাহী। এই হচ্ছে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আরো অনেক পার্থক্য আছে। জৈব যৌগগুলি সাধারণত গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি হয় খুবই কম হয়, সাধারণত কম হয়। এরা কি বেশিরভাগ উদ্বায়ী হয়, এরা উদ্বায়ী হয়। এরা কি হয় না উদ্বায়ী হয়, বায়ুতে খোলাতে রেখে দিলে কি হয় উড়ে যাবে। আর অজৈব যৌগ কি হয় এরা কম উদ্বায়ী, উদ্বায়ী কিন্তু কম উদ্বায়ী হবে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। এই ছিল কি না জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বুঝতে পারলাম জৈব যৌগ কাদের বলবো, অজৈব যৌগ কাদের বলবো। এরপর যেটা আমরা পড়বো সেইটা কি, সেইটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং কার্বনের যোজ্যতা কিভাবে হয় সেইটা আমরা পড়বো। এরপর দেখো না কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তার আগে আমরা জানবো কি না কার্বনের যোজ্যতা, কার্বনের যোজ্যতা কি জানবো কার্বনের যোজ্যতা, কার্বনের যোজ্যতা। কার্বনের যোজ্যতা জানতে হলে আমাদের 11 একটু ইলেকট্রন বিন্যাস জানতে হবে। আমরা জেনেছি ক্লাস 10 পর্যন্ত আমরা জেনেছি কি KLMN, ইলেকট্রন বিন্যাস KLMN। এইভাবে ইলেকট্রন বিন্যাস যেখানে ইলেকট্রন প্রত্যেকটা সেলে ইলেকট্রন থাকবে 2n স্কয়ার, যেখানে n এর মান কি হবে 1 দিয়ে শুরু হবে, 1 2 এইভাবে চলতে থাকবে। কিন্তু এর যোজ্যতা ঠিকঠাক বুঝতে হলে আমাদের 11 একটু কনসেপ্ট লাগবে। এখানে কি বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস বহিঃস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কার্বনে পারমাণবিক সংখ্যা 6। যদি আমরা ইলেকট্রন বিন্যাস দ্বারা ভাঙি তাহলে কোন সেলে কটা ইলেকট্রন থাকবে 1s2, এগুলো আমরা 11 জানবো, তো একটু জেনে রাখো। 1s2, 2s2 আর কি 2p2, 2p2। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, সেই জন্য এখানে বলতে হলে s অরবিটাল নেয় 2টো ইলেকট্রন আর p নেয় 6টা, এইভাবে অনেক কিছু আছে। যাই হোক মোটামুটি বহিঃস্থ কক্ষের যে ইলেকট্রন এগুলো আমরা 11 শিখবো। বহিঃস্থ কক্ষের যে ইলেকট্রন ওইগুলোই কি হয় না বন্ড গঠনে অংশগ্রহণ করে, এইগুলো কি হয় বন্ড গঠনে অংশগ্রহণ করে। তাহলে বহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, এখানে 2টা, এখানে 2টো,
তাহলে কি মোট হচ্ছে চারটা ইলেকট্রন কি না কার্বনের বহিঃস্থ কক্ষে আছে। তাহলে আমি যদি লিখি তাহলে কার্বনের বহিঃস্থ কক্ষে ইলেকট্রন আমি চারটা, এখানে আমি লুইস ডট, হ্যাঁ, এই ইলেকট্রনগুলি যে ডট আকারে প্রকাশ করা হয় একে বলে লুইস ডট, যা আমরা 11-এ শিখবো। লুইস ডট আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। এবার বন্ধন তৈরি করার জন্য মিনিমাম দুটো ইলেকট্রনের দরকার হয়। যে কোনো একটা বন্ধন, সেটা সমযোজী হোক বা যে কোনো বন্ধন হোক, তৈরি করার জন্য কি না দুটো ইলেকট্রনের দরকার, দুটো ইলেকট্রনের প্রয়োজন। এবার কি হয় যে আমি ধরলাম হাইড্রোজেনের হাইড্রোজেনকে ধরলাম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কি না একটাই প্রোটন আছে, একটাই ইলেকট্রন আছে। তাহলে আমি হাইড্রোজেন ধরলাম যে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে। তাহলে এই যদি সমযোজী বন্ধনে যুক্ত হয় হাইড্রোজেন বললো, তাহলে আমার একটা ইলেকট্রন দেওয়া যাক আর কার্বন একটা ইলেকট্রন দিয়ে কি হয় না একটা বন্ড তৈরি হলো, যা সমযোজী বন্ধন। এদের বন্ধনে ইলেকট্রন কোথায় থাকবে না বন্ধনের মাঝখানে থাকবে। এইভাবে অপর আরেকটা হাইড্রোজেন এইভাবে যুক্ত হতে পারে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এইভাবে যুক্ত হয়ে হতে পারে। পরবর্তী আরেকটা হাইড্রোজেন এইভাবে যুক্ত হতে পারে, পরবর্তী আরেকটা হাইড্রোজেন এইভাবে যুক্ত হতে পারে। এইভাবে কি হয় না কার্বনের যে চারটা বহিঃস্থ কক্ষের ইলেকট্রন, তাহলে কি অন্য কোনো ইলেকট্রন সেই কি চারটাই যুক্ত হতে পারে, কারণ এর ইলেকট্রন সর্বোচ্চ বহিঃস্থ কক্ষে ইলেকট্রন চারটাই আছে। তাহলে অপর কেউ এসে যুক্ত হলে কি হবে, ওই চারটা ইলেকট্রনের সাথেই যুক্ত হতে পারবে, সে বেশি হতে পারবে না। সেই জন্য বলা হয় কি এইটাকে, এই জন্য বলা হয় কি না কার্বনের যোজ্যতা 4, যেহেতু এর চারটাই বহিঃস্থ কক্ষে ইলেকট্রন আছে, এই জন্য কি বলা হয় না কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ চতুষ্যোজ্যতা। কার্বনের যোজ্যতা কি 4 বা চতুষ্যোজ্যতা। এইটা কি না কার্বনের চতুষ্যোজ্যতা। যেমনই দেখো এইখানটায় যে CH4 আমি লিখেছি, এটা কি গো, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার এইটা আছে, এইটা মিথেনের স্ট্রাকচার এইটা। অর্থাৎ কি না তিনটা হাইড্রোজেন কি এইভাবে আছে নিচের দিকে, আর একটা হাইড্রোজেন কি উপরের দিকে আছে। এই যে মধ্যবর্তী কোণ কত না 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত না 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট প্রত্যেকের। এরও কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এরও কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এরও কোণ 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এই যে কোণগুলো হয় সেইটা হচ্ছে কি না ইলেকট্রনের রিপালশন, ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন, এই বিভিন্ন রকমের রিপালশন যা আমরা 11 ওখানে শিখবো ডিএসপিআর থিওরিতে। এই রিপালশনের জন্য মিনিমাইজ হয়ে যতটা রিপালশন এড়াতে পারবে ততটা কি রিপালশন এড়িয়ে এরা কি তার অ্যাঙ্গেল এসছে কত না, এরা যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন থেকে 109 ডিগ্রি 28 মিনিট দূরত্বে থাকবে। অর্থাৎ এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড আছে, এই হাইড্রোজেনেরও ইলেকট্রন ক্লাউড আছে। এই একে অপরে ইলেকট্রন ক্লাউড থাকার জন্য আমরা জানি চুম্বক আর তড়িৎ একে অপরের কি হয় না একে অপরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সমমেরু বা সম আধান একে অপরকে বিকর্ষণ করে। এখানেও একই রকম হয় যে এখানে ইলেকট্রনের চার্জ, এখানেও ইলেকট্রন ক্লাউড আছে, এখানটাও ইলেকট্রন ক্লাউড আছে, যা একে অপরকে রিপালশন করবে। সেই রিপালশনটাকে যেহেতু আমাদের চারটা হাইড্রোজেন আছে, এরা নিজেদের মধ্যে রিপালশন যতটা এড়াতে পারবে এরা কি না এই দূরত্বে থাকে, যাদের কোণ হচ্ছে কতটা না 109 ডিগ্রি 28 মিনিট। এটা এরপর আমরা কি জানবো না ক্যাটিনেশন, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। এরপর যেটা আমরা জানবো সেটা কি না কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিটা কি না কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি বা ধর্ম কি না বিজ্ঞানী সায়েন্টিস্ট কেকুলে কি করেছিলেন, তিনি প্রথম ধারণা দিয়েছিলেন যে কার্বন পরমাণুর যোজ্যতা 4, এই যে 4 যোজ্যতা বের করলাম, এটা বিজ্ঞানী কেকুলে দিয়েছিলেন। এবং 4টি যোজ্যতা কার্বন পরমাণুর সঙ্গে একে অপরের কি না 90 ডিগ্রি কোণ করে থাকে, একে অপরের সাথে কি 90 ডিগ্রি কোণ করে থাকে। কার্বনের যোজ্যতার এরূপ সমতুল্য ধারণা, এই সমতুল্য সমতলীয় ধারণার
দ্বারা জৈব যৌগের কয়েকটি ধর্ম বিশেষ ব্যাখ্যা করা যায় না। সেই ক্ষেত্রে কেকুলে কি করেছিলেন? কেকুলের উনার মতে যে পরিবর্তনের প্রয়োজন হয় এবং 1874 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যান হব ও লাবেল দুজন সায়েন্টিস্ট কি করেছেন না কার্বনের যোজ্যতা যে সমচতুস্তলকীয় অর্থাৎ কি রেগুলার টেট্রাহাইড্রাল, যা আমরা কিছুক্ষণ আগে যে জানলাম, কার্বনে আকৃতি কি না সমচতুস্তলকীয় বা রেগুলার টেট্রাহাইড্রাল, এই মতবাদ এই দুজন সায়েন্টিস্ট ভ্যান হব আর লাবেল কি প্রথম প্রচার করেছিলেন। উনাদের মতে কি হয়েছিল? 1 নম্বর বলেছেন যে কার্বনে 4টা যোজ্যতা একই সমতলে থাকে না। আমরা দেখলাম যে কার্বনে 4টা যে হাইড্রোজেন একই সমতলে নেই, 3টা হাইড্রোজেন নিচের দিকে, 1টা হাইড্রোজেন উপরের দিকে, যদিও এখানটায় 2টো হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন আর 2টো হাইড্রোজেন ইন প্লেনে থাকে, অর্থাৎ এই দুটো হাইড্রোজেন ইন প্লেনে যদি আমি ধরে নিই, বাদ বাকি এই দুটো কি না এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন আর এটা কি না বিলো দ্য প্লেন। পরবর্তীকালে আমরা স্টিওকেমিস্ট্রি জানবো অ্যাবাভ দ্য প্লেন অর্থাৎ অ্যাবাভ দ্য প্লেন কি এই প্লেনের উপরে আছে, আর এইটা কি প্লেনের ঠিক উল্টো দিকে আছে, আর এই দুটো কি ইন প্লেনে আছে, এই দুটো হাইড্রোজেন কি ইন প্লেনে আছে। ওনারা বলেছিলেন যে কার্বনের 4টা যোজ্যতা একই সমতলে থাকে না। 2 নম্বর বলেছিলেন কি না 2 নম্বর বলেছিলেন কার্বন পরমাণুটি একটি কাল্পনিক চতুস্তলকীয় কেন্দ্রে অবস্থান করে। যে কার্বন পরমাণুটি ওই চতুস্তলকীয় একটা কেন্দ্রে অবস্থান করে, যেখানে কার্বনের 4টা যোজ্যতা ওই চতুস্তলকীয় 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়। অর্থাৎ যে ছবিটা আমরা যে দেখলাম কিছুক্ষণ আগে যে জানলাম যে ওইটাই বলা হয়েছে। 3 নম্বর ওনারা কি বলেছেন যে কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মাঝের কোণ কি না 109 ডিগ্রি 28 মিনিট, যা বলেছি কিছুক্ষণ আগে 109 ডিগ্রি 28 মিনিট 109 ডিগ্রি 28 মিনিট এইটা ওনারা পড়েছেন। এবার তিনি বলেছিলেন যে ক্যাটিনেশন ধর্মটা তাহলে কি? ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে যে কার্বন পরমাণুর যে ধর্মের জন্য যৌগ গঠনের সময় কার্বন পরমাণুর যে ধর্মের জন্য যৌগ গঠনের সময় কি হয় না বহু সংখ্যক কার্বন পরমাণু নিজেদের মধ্যে পরস্পর সমযোজী বন্ধনে পরস্পর কি না সমযোজী, সেটা এক বন্ধন হতে পারে, সিঙ্গেল বন্ড হতে পারে, এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ডবল বন্ড হতে পারে, অথবা কি ট্রিপল বন্ডও হতে পারে, অর্থাৎ কি ত্রিবন্ধন হতে পারে, দ্বারা কি পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় এবং কি সুস্থায়ী স্টেবল কার্বন শৃঙ্খল সুস্থায়ী বা সুস্থিত কার্বন শৃঙ্খল বা কার্বন শৃঙ্খল এইভাবে কার্বন শৃঙ্খল থাকতে পারে, অথবা কি হতে পারে না কার্বনের সারি চেন আকারে হতে পারে, যদি সব যোজ্যতা পূরণ করতে হবে হাইড্রোজেন দিয়ে, এই আকারে কি হয় না গঠিত হয়। কার্বন পরমাণুর এই বিশেষ ধর্মকে কি বলা হয়? ক্যাটিনেশন ধর্ম। অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম কি না কার্বন পরমাণুর এমন একটা প্রপার্টিজ আছে, এমন একটা ধর্ম আছে যে ধর্মের মাধ্যমে একে অপরের সাথে কার সাথে না একটা কার্বন অপর কার্বনের সাথে কি হয় না এক বন্ধন হয়ে যুক্ত হতে পারে, দ্বিবন্ধন হয়েও যুক্ত হতে পারে, অথবা ত্রিবন্ধন হয়ে যুক্ত হয়ে কি হয় না বড় ধরনের, অর্থাৎ কি না বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বড় ধরনের এবং কি স্টেবল বা সুস্থিত বা সুস্থায়ী কার্বন শৃঙ্খল বা কার্বন সারি বা কার্বন সারি
কার্বন শৃঙ্খল বা কার্বন সারি গঠন করে। কার্বন পরমাণু এই বিশেষ ধর্মকে বলা হয় কি ক্যাটিনেশন ধর্ম। এর পেছনের ব্যাখ্যা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ক্লাস 11-এ উঠতে হবে। ওখানে কি বন্ধন আকারে দিয়ে কার্বন কার্বন বন্ড, ওখানে আমরা দেখব যে পাই অরবিটাল দিয়ে আমরা দেখব কিভাবে কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে, কিভাবে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করছে। ক্লাস 10 অনুসারে এইটাই জানলেই হবে আমাদের। যে এটাই কি না, এটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি, কার্বনিক ক্যাটিনেশন ধর্ম, কার্বনিক ক্যাটিনেশন ধর্ম। যেমন আমি যদি উদাহরণস্বরূপ যদি আমি বলি কার্বনিক ক্যাটিনেশন ধর্মের অনেক উদাহরণ আছে। যেমন যদি সরল মুক্ত শৃঙ্খল, এইভাবে যদি আমরা বলি যে মুক্ত শৃঙ্খল অর্থাৎ কি, অর্থাৎ কার্বন পরমাণু একে অপরের সাথে যুক্ত, অনেকগুলো একসাথে যুক্ত হতে পারে। যদি আমি এইভাবে বলি যে কার্বন 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 এইভাবে চলছে, ওইভাবে আমি যদি যুক্ত হতে হাইড্রোজেন দিয়ে যে আমি যুক্ত করে দিই বা মিথেন দিয়ে যুক্ত করে দিই, এইভাবে চলছে। এটা কি সরল একটা শৃঙ্খলা, এইভাবে চলছে। সরল শৃঙ্খল। অথবা দ্বিবন্ধন দিয়ে আমি যদি কোনো উদাহরণ দিই তাহলে এইভাবে আমরা জানি যে কি না এইটা C2H4 ইথিলিন দ্বিবন্ধন দিয়ে এখন চলতে থাকে। অথবা ত্রিবন্ধন দিয়ে আমি যদি বলি তাহলে কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হতে পারে, অ্যাসিটিলিন। এছাড়া এইভাবে এটা তো বড় অর্থাৎ বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাই এইভাবে এখন চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। এইরকম কোনো উদাহরণ হতে পারে। অথবা কি এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল হিসেবে আমরা উদাহরণ যদি নিই তাহলে কি বদ্ধ শৃঙ্খল হিসেবে আমরা যদি উদাহরণ নিই তাহলে কি হতে পারে না, কার্বন 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 দিয়ে এবার আমি যদি যোজ্যতা পূরণ করে দিই তাহলে এখানে কি দুটো করে হাইড্রোজেন বা দুটো করে অন্যান্য যে কোনো গ্রুপ হতে পারে। এটা কি বদ্ধ শৃঙ্খল? এটা কি না বদ্ধ শৃঙ্খল? এটা বদ্ধ শৃঙ্খল। এটা কি বদ্ধ শৃঙ্খল? এর পরের ক্লাসে আমরা কি জানবো, এর পরের ক্লাসে আমরা জানবো কি না ইথেন ইথিলিন ও অ্যাসিটিলিন, ইথেন ইথিলিন ও অ্যাসিটিলিনের গঠন আমরা জানবো। তারপর কি জানবো না এদের মধ্যবর্তী কোণ জানবো, কিভাবে এরা গঠিত হয়, এবং কি জানবো না এদের যে মডেলের যে গঠন, এবং এখান থেকে আমরা কি জানবো না দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এবং এদের মধ্যে কোণ নির্ণয় করব, যেখান থেকে আমরা সারাংশ হিসেবে পড়বো যে অ্যালকিল গ্রুপ কাদের বলছি, সেখান থেকে আমরা জানবো। থ্যাংক ইউ।